স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলের হামলার জবাবে পূর্ণ শক্তিতে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলের মিসাইল হামলার বেশ কিছু ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর পরপরই ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে নিরাপত্তার শঙ্কায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি অস্ট্রেলিয়ার সব কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইরানে হামলা করার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য 2 সপ্তাহ সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট আগের অবস্থানেই আছেন। এদিকে পরমাণু ইস্যুতে আজ জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই নিজেদের মধ্যে ফোনালাপ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি, দুবাই হয়ে ফিরবেন ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য জানান। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে 2000 বাংলাদেশি থাকলেও তেহরানে আছে 400 জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন, 100 বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন 100 জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। তো টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন দপ্তরে কর্মরত 5 জন সচিব বা সমপদ মর্যাদার এবং 1 জন গ্রেড 1 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর শহীদুল্লাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে 23 গুণ। গেল 12 মাসে আমানত বেড়েছে 8,000 কোটি টাকা। বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রা, বাংলাদেশি মুদ্রায় যা 8,972 কোটি টাকা। 2023 সাল শেষে যার পরিমাণ ছিল 2 কোটি 64 লাখ ফ্রা। এখনকার বিনিময় হার ধরলে পরিমাণ দাঁড়ায় 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ।
সরকারের কাছে এখনো ৩২ লাখ করোনা প্রতিরোধী টিকা মজুত রয়েছে। তাই নতুন ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে টিকা নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা টিকাদানের চেয়ে ভাইরাসের প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছেন। ২০২১ সালের পর করোনা সংক্রমণ কমতে থাকায় কেবলমাত্র বিদেশগামী যাত্রী ছাড়া ধীরে ধীরে কমে আসে করোনা প্রতিরোধী টিকা নেবার প্রবণতা। সম্প্রতি দেশে করোনার নতুন ধরন XFG ও XFC সংক্রমণের কারণে চলতি বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। চিকিৎসকদের মতে এ ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম, তাই আবারও টিকা নেবার উপর গুরুত্ব দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন সরকারের হাতে ৩২ লাখ ফাইজারের টিকা মজুত আছে। এর মধ্যে গত ২ মাসে ১৭,২০,০০০ ডোজ সব জেলায় পাঠানো হয়েছে। টিকা প্রায় আমাদের ৩২ লক্ষের মতো মজুদ আছে। তার মধ্যে ১৭,২০,০০০ অলরেডি আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিছি, আর ১৪ লক্ষের একটু বেশি আমাদের কাছে মজুদ আছে। মন্ত্রণালয় নির্দেশনা দেবে যে কতগুলো টিকা কিনবো, কার মাধ্যমে কিনবো, পরিকল্পনা আমরা করব, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। তবে বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলি সাহায্য বন্ধ করায় মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে হবে। যে টিকাটা আমাদের আছে এটা নতুন ভেরিয়েন্টে কার্যকরী হবে কিনা সেটা সম্বন্ধে একটু সংশয় আছে। আমাদের যে পরিমাণ টিকা লাগবে সেই পরিমাণ টিকা আমরা জোগাড় করতে পারবো কিনা। যুক্তরাষ্ট্র টাকা বন্ধ করে দিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো এই খাতে টাকা বন্ধ করে দিচ্ছে, WHO টাকা নেই, সুতরাং আমরা কিন্তু কারো কাছ থেকে পাবো না। সুতরাং আমাদের প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন মানে টিকা বহির্ভূত যে প্রতিরোধগুলো আছে। সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা খুবই কম, এ নিয়ে প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। নিজের গায়ের রং ফর্সা করার নামে শিশুর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে তরুণ-তরুণীরা। মানুষের শরীরের জন্য ক্ষতিকর পারদযুক্ত এসব নিম্নমানের প্রসাধনী পণ্য ব্যবহারের কারণে বাড়ছে ক্যান্সার, কিডনি রোগ সহ নানা দুরারোগ্য ব্যাধিও। সম্প্রতি এক গবেষণা বলছে বাজারে প্রচলিত ২৬ ধরনের রং ফর্সাকারী ক্রিমের প্রতিটিতেই মিলেছে ক্ষতিকর পারদ, যার মধ্যে ২২ ধরনের ক্রিমে পারদের উপস্থিতির মাত্রা ভয়াবহ। গায়ের রং ফর্সা করার জন্য প্রসাধনীর দোকানে দোকানে নানা ব্র্যান্ডের দেশি বিদেশি ক্রিম। এসব ক্রিমের মোড়কের গায়ে দেখা মিলল BSTI এর অনুমোদনের চিহ্ন। দোকানিরা বলছেন ক্ষতিকর জেনেও এসব ক্রিম কিনছে মানুষ। বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO ও ফিলিপিন্সের প্রতিষ্ঠান ব্যান টক্সিক্সের যৌথ গবেষণা বলছে নামকরা অনলাইন ও দোকান থেকে সংগ্রহ করা ২৬ ধরনের রং ফর্সা ক্রিমে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর পারদ। ২২ ধরনের ক্রিমে এর উপস্থিতি ভয়াবহ। ক্রিমটা ব্যবহার করার পরে মুখ ধোয়ার ফলে কি হচ্ছে, মার্কারিটা কিন্তু ফুড চেনে যাচ্ছে। এটা পানিতে যাওয়া মানে এটা মাছের পেটে যাওয়া, আর মাছের পেটে যাওয়া মানেই আমাদের পেটে আসা। এটা পাবলিক হেলথ রিস্ক তো বটেই, এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রশ্ন হলো পারদ মানবদেহের জন্য আসলে কতটা ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যবহারকারীর কিডনি নষ্ট করে দিতে পারে। ঝুঁকি আছে ক্যান্সার সহ মস্তিষ্কের নানা রোগেরও। তবে ব্যবহারকারীর চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। গর্ভবতী সময় খেয়াল থাকে না যে আমরা কি কসমেটিক্স ব্যবহার করছি। যে বাচ্চাটা আসলো সে কিন্তু সবল বাচ্চা আসবে না, এবং সেই বাচ্চাটা সঠিকভাবে গ্রো আপ হয় না। আপনি স্কুলে যাবেন, আপনি ক্লাসে পড়াইলেন, 5 জন বুঝেই নাই কিছু। কারণটা কি? এটা আসল কারণটা হলো তার ব্রেন কাজ করছে না। এ অবস্থায় রং ফর্সাকারী এসব ক্রিমের ব্যবহার বন্ধে ব্যাপক সচেতনতা বাড়ানোর তাগিদ BSTI এর। আপনাকে জেল জরিমানা করতেছি, তারপরও এখান থেকে আপনি বিতাড়িত হন নাই, তার মানে আপনি মানুষ না। কিন্তু একক প্রচেষ্টায় সম্ভব না, সবারই সার্বিক সহযোগিতা লাগবে। গবেষকরা বলছেন পরীক্ষা করা ২৬টি ক্রিমের মধ্যে ৩টি আগে থেকেই নিষিদ্ধ করেছে BSTI, যা বাজারে মিলছে হরহামেশাই। মুস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের স্থায়ী ক্ষতি এড়াতে মানবজাতির হাতে মাত্র ৩ বছর সময় রয়েছে, সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের শীর্ষ পরিবেশ বিজ্ঞানীরা। কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ না কমালে বৈশ্বিক তাপমাত্রা ছাপিয়ে যেতে পারে বিপজ্জনক সীমা। বিশ্বজুড়ে ক্রমে বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।
আর এবার এক গুরুতর সতর্কবার্তা দিলেন বিশ্বের শীর্ষ ৬০ জন পরিবেশ বিজ্ঞানী। তাদের মতে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তবে বৈশ্বিক উষ্ণতা ঠেকানো যাবে না বিপজ্জনক পর্যায়ে পৌঁছানো থেকে। 2015 সালে প্যারিস জলবায়ু সম্মেলনে প্রায় 200টি দেশ প্রতিশ্রুতি দিয়েছিল জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধে এবং গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে তারা কার্যকর পদক্ষেপ নেবে। চুক্তির মূল লক্ষ্য ছিল ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। তবে প্যারিস সম্মেলনের প্রায় 1 দশক পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি চোখে পড়ছে না। এদিকে চলতি দশকের শুরুতে বিজ্ঞানীরা বলেছিলেন বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পৃথিবী সর্বোচ্চ 500 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ সহ্য করতে পারবে। তবে সময়ের সঙ্গে সেই হিসাব বদলে গেছে। মিথেন সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এবং বৈশ্বিক তাপমাত্রার ক্রমবর্ধমান গতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এখন বলছেন এই সীমা নেমে এসেছে মাত্র 130 বিলিয়ন টনে। এখন প্রতি বছর গড়ে 40 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে পুরো বিশ্ব। সেই হিসেবে 130 বিলিয়নের কোটা পূরণ হতে মোটামুটি বছর 3 হাতে আছে। প্রতি বছর বৈশ্বিক জলবায়ু অস্বাভাবিক আচরণ করছে, যেমন 2024 সাল ছিল মানবজাতির রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণতম বছর। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে প্রাকৃতিকভাবে তাপ নিঃসরণ কমানো এবং গাছপালা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার বদলে উচ্চাভিলাষী বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে মাথা ঘামাচ্ছে একটি গোষ্ঠী। তাদের দাবি হচ্ছে 2030 সাল নাগাদ তারা এমন প্রযুক্তি আবিষ্কার করবে যা বিশ্বের কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। তবে এসব অলীক কল্পনা বাস্তবায়ন করতে পারলেও খুব একটা লাভ হবে না বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞান বিভাগের অধ্যাপক জোয়েরি রোজেলি। তিনি বলেছেন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারলেও আজকের নিঃসরণের প্রভাব পুরো অপসারণ করে একদম আগের মতো পরিবেশ ফেরত পাওয়া যাবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। এবার টেলিকম খাতে উদ্যোক্তা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অগাস্টেই বাজারে আসছে ট্রাম্প অর্গানাইজেশনের নতুন ফোন ট্রাম্প মোবাইল। অনেকেই বলছেন এটি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক কৌশল হিসেবেও বিশ্লেষণের দাবি রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর একের পর এক কর্মকাণ্ডে নিজেকে আলোচনা ও সমালোচনায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মোবাইল উদ্যোক্তা হিসেবে হাজির হলেন তিনি। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প মোবাইল নামে একটি নতুন মোবাইল পরিষেবা চালু করতে যাচ্ছে। একই সঙ্গে $499 একটি স্মার্টফোনও বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে পরিষেবাটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কল সেন্টার এবং দেশে তৈরি স্মার্টফোন ব্যবহার করা হবে। তবে কোন নেটওয়ার্ক চলবে তা এখনো স্পষ্ট করা হয়নি, কারণ কোনো বড় টেলিকম কোম্পানি ট্রাম্প মোবাইলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়নি। এই উদ্যোগ প্রযুক্তির চেয়ে রাজনৈতিক এবং ব্যবসায়িক কৌশল বলেই মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এছাড়া এটি ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানোর আরেকটি কৌশল। অন্যদিকে অনেকের মতে কম দামে বাজারে আসা ফোনটি অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হতে পারে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।